আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আরও একটি বোর্ড কোশ্চেনের সমাধান দেখব। সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 25, অর্থাৎ রাজশাহী বোর্ড 25-এ চ্যাপ্টার 1 থেকে আসলে কোন কোশ্চেনটা হয়েছে সেটা একটু দেখব। দেখো, এখানে আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি। তো উদ্দীপকটা একটু পড়ার চেষ্টা করি যে এখানে কোন প্রযুক্তির কথা বলা আছে। মিস্টার আরিফ আণবিক স্কেলে, আণবিক স্কেল মানেই কিন্তু এখানে ন্যানো টেকনোলজির কথা বলা হয়েছে। ভাইয়া, আণবিক স্কেলে পণ্য উৎপাদন নিয়ে গবেষণা করে থাকে। তাদের উৎপাদিত পণ্য শুকনো, মানে খুবই সূক্ষ্ম আর কি। খুবই সূক্ষ্ম মানে কি ভাইয়া? সূক্ষ্ম মানে খুবই ক্ষুদ্র। তাহলে যেহেতু ক্ষুদ্রর কথা বলছে ভাইয়া, তাহলে কিন্তু অবশ্যই আমাদের হচ্ছে এখানে ন্যানো টেকনোলজি হবে। এবং ছোট হলেও মজবুত এবং টেকসই। দেখো, সবগুলো আমাদের এলিমেন্টের কথাই বলছে যে ন্যানো টেকনোলজি আসলে কি কি হয়। খুবই সূক্ষ্ম হয়, ছোট হয় এবং মজবুত হয়। হাজিরার জন্য অফিসে তাকে একটি ডিভাইসে আঙ্গুলের ছাপ দিতে হয়। তাহলে আঙ্গুলের ছাপ মানে কি ভাইয়া? আঙ্গুলের ছাপ মানে হচ্ছে আমাদের ফিঙ্গারপ্রিন্ট। এবং ল্যাবে প্রবেশের সময় তাকে মনিটরের দিকে তাকাতে হয়। তাহলে মনিটরের দিকে তাকায় মানে কি? মানে এটা হচ্ছে ফেস রিকগনিশন। তাহলে এখানে একটা ফিঙ্গারপ্রিন্টের কথা বলছে, একটা হচ্ছে রিকগনিশনের কথা বলছে। ওকে, ফাইন। তাহলে আমরা সব মিলাই এখান থেকে দুইটা টেকনোলজির কথা বুঝতে পারলাম। একটা হচ্ছে ন্যানো টেকনোলজি, আর একটা হচ্ছে ভাইয়া বায়োমেট্রিক্স। তো এখন দেখি যে আমাদের কোশ্চেনগুলো আসলে কি বলছে। ফার্স্ট অফ অল যে নম্বর কোশ্চেন সেটা দেখো, বলছে টেলিপ্রেজেন্স কি? প্রযুক্তি ব্যবহার করে মোটর ড্রাইভিং শেখা সম্ভব। এটা কিন্তু আমরা পূর্বেও বোর্ড কোশ্চেনগুলোতে সমাধান দিয়ে রাখছি। এবার দেখো নাম্বার কি বলছে, উদ্দীপকে পণ্য উৎপাদনে ব্যবহৃত প্রযুক্তির ব্যবহার ও ক্ষেত্রসমূহ বর্ণনা করো। তার মানে ন্যানো টেকনোলজির ব্যবহার এবং ক্ষেত্রগুলো বর্ণনা করতে হবে। নাম্বারটা দেখো, উদ্দীপকে অফিস এবং ল্যাবে প্রবেশের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তি দ্বয়ের মধ্যে কোনটা আসলে উত্তম। তো তুমি এটা মনে করতে পারো যে যেহেতু একটা হচ্ছে ফেস রিকগনিশন আর একটা হচ্ছে বায়োমেট্রিক্স, তো বায়োমেট্রিক্সকেই সবচেয়ে বেশি সিকিউরিটির বিষয়টাকে যদি মেনটেন করা হয়, সবচেয়ে বেশি নিরাপদ মনে করা হয় হচ্ছে বায়োমেট্রিক্স। কারণ বায়োমেট্রিক্স এই পৃথিবীতে বায়োমেট্রিক্সের যে ফিঙ্গারপ্রিন্টের যে অংশটা, এই পৃথিবীতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে মিলবে না। এটা হচ্ছে সবচেয়ে ইউনিক একটা বিষয়। তাহলে এবার দেখো ভাইয়া, যদি আমরা কোশ্চেনগুলোর সমাধান শুরু করে দিই, তাহলে প্রথম হচ্ছে আমাদের বলছে টেলিপ্রেজেন্স কি? উচ্চ ক্ষমতা সম্পন্ন, অনেক উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার গ্রাফিক্স। মানে এই গ্রাফিক্সটা খুবই ক্ষমতা সম্পন্ন, মানে হায়ার লেভেলের আর কি গ্রাফিক্সটা। এই গ্রাফিক্স ব্যবহার করে কোনো স্থানে উপস্থিত না থেকেও দূর থেকে কাজ করার প্রক্রিয়াকে বলা হয় টেলিপ্রেজেন্স। আবারও বলি ভাইয়া, দেখো বিষয়টা কি, মানে খুবই হায়ার লেভেলের একটা গ্রাফিক্স ব্যবহার করে কোনো স্থানে উপস্থিত না থেকেও দূর থেকে কাজ করার যে প্রক্রিয়া, তাকে বলা হয় টেলিপ্রেজেন্স। নম্বরটা দেখো, ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি ব্যবহার করে নিরাপদে মোটর ড্রাইভিং শেখা সম্ভব। বিষয়টা হচ্ছে এরকম, যদি তুমি একটা মোটর ড্রাইভিং শিখতে যাও, তখন কিন্তু প্রথম দিকে অনেক অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা থাকে, দুর্ঘটনা হয়েও যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমি যদি ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে ড্রাইভিংটা শিখি, সেই ক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই, 100% নেই। কারণ তুমি একটা কৃত্রিম পরিবেশে তুমি এটা শেখার চেষ্টা করতেছো, যেটা একটা রুমের মধ্যে তৈরি হবে একটা পরিবেশ। সেখানে তুমি হচ্ছে প্রকৃতপক্ষে বাস্তব নয়, কিন্তু বাস্তবের মতো করে তুমি শেখার চেষ্টা করতেছো। তো ওইখানে কিন্তু দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনাই থাকবে না। এজন্যই বলা হয়েছে যে মস্তিষ্কে এমন একটি বাস্তব অনুভূতি জাগায় যা ব্যবহার করে সত্যিকার মোটর ড্রাইভিং করার মতো অভিজ্ঞতা নেওয়া সম্ভব, যার ফলে নিরাপদ মোটর ড্রাইভিং শেখা সম্ভব হচ্ছে। তাই বলা যায় প্রযুক্তি ব্যবহার করে মোটর ড্রাইভিং শেখাও সম্ভব। এবার নম্বর কোশ্চেনটা যদি একটু দেখি ভাইয়া, বলছে উদ্দীপকে উল্লেখিত আরিফের আণবিক স্কেলে পণ্য উৎপাদনকারী ব্যবহৃত প্রযুক্তিটির নামই হচ্ছে ন্যানো টেকনোলজি। এই যেটা, এটা মেনশন করে দিতে হবে প্রথমে, কোশ্চেনটা লিখতে গিয়ে এটা মেনশন করতে হবে। তো ভাইয়া দেখো, এই যে ন্যানো টেকনোলজি, এটা হচ্ছে এমন একটা প্রযুক্তি যা আণবিক স্কেলে 1 থেকে 100 ন্যানোমিটার ক্ষুদ্রতম পর্যন্ত করা সম্ভব। এই ন্যানো টেকনোলজি আসলে কোথায় কোথায় ব্যবহার করা হয় বা কোন কোন বিষয়ের ক্ষেত্রে কাজে লাগে, সেটা আমরা এখন দেখব। দেখো, কম্পিউটারের হার্ডওয়্যার এবং কম্পিউটিংয়ের ক্ষেত্রে একটা বিষয় বোঝার চেষ্টা করো ভাইয়া। প্রথম যখন কম্পিউটার আবিষ্কার হয়, তখন কিন্তু জাস্ট একটা কম্পিউটার পুরো একটা রুম জুড়ে থাকতো, এত বড় তার আকারটা হয়তো। বাট একটা পর্যায়ে দেখা, এখন ছোট হতে হতে এমন একটা পর্যায়ে চলে আসছে যে এখন একটা কম্পিউটার মাত্র হচ্ছে 1 কেজি ওয়েট, অথবা হচ্ছে 1.5, এরকম, মানে 1-1.5 কেজি ওয়েটের ভেতরে চলে আসছে। তাহলে তুমি আকারটাকে একটু চিন্তা করো, যেখানে একটা রুমের সমান একটা কম্পিউটার ছিল, সেখানে কিন্তু এখন 1 থেকে 1.5 কেজি ওজনের একটা কম্পিউটার হয়ে গেছে। আর আকার হয়ে গেছে একটা হচ্ছে জাস্ট বইয়ের মতো। তো এই যে আমাদের বিষয়টা, এটা আসলে কিভাবে সম্ভব হইলো? এটা সম্ভব হয়েছে মাত্র ন্যানো টেকনোলজির মাধ্যমে। তো ন্যানো টেকনোলজি কি করছে ওইখানে? ওই যে আমাদের ডিভাইস, একটা কম্পিউটার তৈরি করতে হলে যেই এলিমেন্টগুলো লাগে, যেমন ডিসপ্লে, র্যাম, ফ্ল্যাশ মেমোরি, সেন্সর, এইগুলোকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র করার মাধ্যমেই কিন্তু তার আকারটা এতটা কমে আসছে।
ওকে ফাইন, এবার দেখো চিকিৎসা ক্ষেত্রে আসলে কিভাবে সম্ভব ভাইয়া। দেখো এই যে ন্যানো টেকনোলজি, এই বিষয়টা দিয়ে এমন ক্ষুদ্র ক্ষুদ্র রোবোটিক্স তৈরি করা সম্ভব ভাইয়া, যেটা হচ্ছে আমাদের হিউম্যান বডিতে ঢুকে তার রোগাক্রান্ত স্থানকে নির্ণয় করে তারপরে অনায়াসে বের হয়ে চলে আসতে পারবে। তো এটাও কিন্তু এই ক্ষুদ্র রোবটগুলোও তৈরি করা হয়েছে কিন্তু ন্যানো টেকনোলজির মাধ্যমে, আদারওয়াইজ কিন্তু এত ক্ষুদ্র মানে সিস্টেমে ন্যানো রোবট তৈরি করা সম্ভব হতো না। তারপরে দেখো চিকিৎসা ক্ষেত্রে শরীরের নির্দিষ্ট ক্যান্সারে আক্রান্ত কোষে সরাসরি ওষুধ পৌঁছাইতে, রোগ নির্ণয়ে, টিস্যু কালচার ইঞ্জিনিয়ারিং, তারপরে কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ এবং হাড় তৈরিতেও কিন্তু ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। তারপরে দেখো খাদ্য শিল্পে এ প্রযুক্তির মাধ্যমে তৈরি সেন্সরের মানে ন্যানো সেন্সরের সাহায্যে খাদ্যদ্রব্যে উপস্থিত বিষাক্ত পদার্থের দ্রুত শনাক্তকরণ করা যায়। মানে কোন খাদ্যদ্রব্যে বিষাক্ত পদার্থের উপস্থিত আছে কিনা এটা কিন্তু খুব দ্রুত নির্ণয় করা যায় হচ্ছে ভাইয়া এই ন্যানো টেকনোলজি পদ্ধতির মাধ্যমে। তারপরে দেখো ভাইয়া মানে জ্বালানি ক্ষেত্রে আসলে এটা কিভাবে কাজ করে দেখো। ন্যানো প্রযুক্তি ব্যবহার করে দ্রুত চার্জিং, উচ্চ ধারণ ক্ষমতা সম্পন্ন দীর্ঘস্থায়ী ব্যাটারি তৈরি করা সম্ভব হয়েছে। এছাড়াও সৌর প্যানেলের দক্ষতা এবং কার্যকারিতা বৃদ্ধি এবং উন্নত মানের ফুয়েল সেল তৈরিতেও কিন্তু ভাইয়া ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের ন্যানো টেকনোলজির যে ব্যবহারিক বা প্রায়োগিক দিকগুলো, সেগুলো কিন্তু এখানে তুলে ধরা আছে। তোমরা এগুলো একটু হিন্টস আকারে পড়বা, পরে তুমি নিজের মতো করে বানিয়েও লিখতে পারবা। হুবহু যে এই পয়েন্টগুলোই তোমাকে দিতে হবে বিষয়টা এমন না। ওকে, তারপরে দেখো আমাদের ঘ নম্বর কোশ্চেনটা কি বলছে ভাইয়া। ঘ নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো ঘ নম্বর কোশ্চেন যদি একটু দেখো যে আমাদের বলছে যে উদ্দীপকে উল্লেখিত অফিস এবং ল্যাবে প্রবেশের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তির নাম একটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, যেহেতু বলছে আঙ্গুলের ছাপ দিয়ে প্রবেশ করতে হয়। আর একটা হচ্ছে চোখের আইরিশ অথবা স্ক্যানিং, মানে চোখ সুন্দর মতো তাকাইতে হয়, তাকানোর ওইখান থেকে আইরিশ বা স্ক্যানিং মানে যে বিষয়টা আছে সেই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তাহলে এই যে দুইটা প্রযুক্তির কথা বলা হয়েছে ভাই, দুইটাই কিন্তু বায়োমেট্রিক্সের অংশ, অর্থাৎ বায়োমেট্রিক্সের প্রকারভেদ। বায়োমেট্রিক্স কিন্তু বিভিন্ন প্রকারভেদ হয়ে থাকে। কোনটি উত্তম হবে তা নির্ভর করে ব্যবহার ক্ষেত্র, নিরাপত্তা এবং খরচের উপরে। মানে এই খরচের উপরে, কোথায় ব্যবহার করতেছি, নিরাপত্তা কেমন, এই বিষয়গুলো আলোচনা করলেই বোঝা যায় যে আসলে কোনটা বেশি উত্তম হবে। নিরাপত্তার ক্ষেত্রে যদি দেখো তুমি ভাইয়া, নিরাপত্তার ক্ষেত্রে যদি আমরা একটু কম্পেয়ার করি, আইরিশ স্ক্যানিং নকল করা প্রায় অসম্ভব। অন্যদিকে ফিঙ্গারপ্রিন্ট কিছু কিছু ক্ষেত্রে ক্লোন করা সম্ভব। নকল বলতে ক্লোন করা, মানে এরকম একটা তৈরি করা সম্ভব। সুতরাং এক্ষেত্রে আইরিশ স্ক্যানিং হচ্ছে উত্তম হবে ফিঙ্গারপ্রিন্টের থেকে। আইরিশ স্ক্যানিং ও রেটিনা স্ক্যানিং এর মধ্য থেকে আমরা আইরিশ স্ক্যানিংকেই বিবেচনায় নিয়েছি। অর্থাৎ এই ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিশ স্ক্যানিংয়ের ভেতরে সবচেয়ে হচ্ছে বেটার হবে আমাদের আইরিশ স্ক্যানিংটা। তারপরে দেখো ভাইয়া নির্ভুলতা, মানে নির্ভুল মান কে দেয় আসলে। আইরিশ স্ক্যানিং অত্যন্ত নির্ভুল, কেননা চোখের আইরিশের প্যাটার্ন খুবই জটিল এবং ইউনিক। কারো চোখের আইরিশের সাথে অন্য কোনো চোখের আইরিশগুলো মিলে না। অপরদিকে ফিঙ্গারপ্রিন্ট নির্ভুল হলেও আঙ্গুলের ক্ষত, গাম এবং ময়লা থাকলে ভুল হতে পারে। মানে মাঝে মাঝে দেখো আমরা ফোনের লকটাও যখন আনলক করতে যাই তখন কিন্তু ফিঙ্গারপ্রিন্ট কাজ করে না, কারণ হচ্ছে হাতে ময়লা থাকতে পারে, গাম থাকতে পারে, এই বিষয়গুলোর জন্য। এক্ষেত্রেও আইরিশ স্ক্যানিংটাই হচ্ছে আমাদের ফিঙ্গারপ্রিন্টের থেকে এগিয়ে আছে। তারপরে দেখো ব্যবহার সহজতা, মানে যেটা ইজিলি ব্যবহার করা যায়, এটা যদি আমরা একটু দেখি, দেখো ফিঙ্গারপ্রিন্ট সহজ, দ্রুত এবং ব্যবহারকারীর বান্ধব। মানে ফিঙ্গারপ্রিন্ট ইজিলি, দেখো যে কোনো একটা সেন্সরের উপর হঠাৎ করে আমরা আঙ্গুলের ছাপ দিয়ে দিতে পারি খুব ইজিলি, এটার জন্য কোনো সময়ও লাগে না, দেন হচ্ছে কোনো প্যারাও নিতে হয় না। অন্যদিকে আইরিশ স্ক্যানিং এর ক্ষেত্রে ক্যামেরা ঠিকভাবে ফোকাস করতে হয়, যা একটু জটিল, মানে ফোকাস ঠিকঠাক মতো না হলে কিন্তু এখানে সেন্সর কাজ করবে না। তাই এক্ষেত্রে আবার ফিঙ্গারপ্রিন্ট উত্তম। খরচের যে বিষয়টা, এটা যদি আমরা একটু খেয়াল করি, ফিঙ্গারপ্রিন্ট খুব কম খরচে বাস্তবায়ন করা সম্ভব। অপরদিকে আইরিশ স্ক্যানিং করার জন্য যেই আমাদের সেটআপটা দরকার, এই সেটআপটা খুবই ব্যয়বহুল। সুতরাং খরচের দিক থেকে আমরা বিবেচনা করলে কিন্তু আবার ফিঙ্গারপ্রিন্ট উত্তম। উপরের আলোচনা থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি, উচ্চ নিরাপত্তা যদি বলা হয়, নির্ভুলতার কথা যদি বলা হয়, এই বিষয়গুলোকে যদি আমরা প্রাধান্য দিই তাহলে আইরিশ স্ক্যানিংটা সবচেয়ে মানে উত্তম হবে। বাট অন্য অন্য ক্ষেত্রে যদি আমরা খরচের বিষয়কে প্রাধান্য দেই বা হচ্ছে আমাদের সহজলভ্য যে বিষয়টা আছে, ইজিলি মানে আমরা ইউজ করতে পারবো, এই বিষয়কে প্রাধান্য দিলে সেটা কিন্তু আবার ফিঙ্গারপ্রিন্টটা উন্নত হবে। তো ওভারঅল আমরা হচ্ছে সিচুয়েশন বুঝে আমরা হচ্ছে তুলনামূলকভাবে সেটা হচ্ছে আমরা বলতে পারি যে আইরিশ স্ক্যানিংটাই হচ্ছে আমাদের উত্তম বিষয়। তো এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 1-এর আরও একটি বোর্ড কোশ্চেনের সমাধান। আমরা পরবর্তীতে অন্য কোনো বোর্ড নিয়ে কথা বলবো বা সমাধান করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।